আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রীয় রাজশাহী স্বাস্থ্য বিষয়ক আয়োজন জীবন ছন্দের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর ফারজান আলী। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান সায়েন্টিফিক পার্টনার রেন্টা লিমিটেড, পাওয়ার্ড বাই রিন্টা এম ড্যাম্পা। দর্শক, আমরা এই জীবন ছন্দ আয়োজনে হরমোন জনিত বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন ডায়াবেটিস। আর এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হয়েছেন বরাবরের মতো একজন বিশেষজ্ঞ অতিথি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল কবির কোরেশি, ডিরেক্টর NHA উত্তরা এক্সিকিউটিভ সেন্টার, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেডিসিন, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। এবং শুরুতে আমি আপনি কেমন আছেন সেই বিষয়ে জানতে চাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি রাষ্ট্রীয় ফেসবুকের অফিসিয়াল পেজে লাইভ চলছে। আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে সরাসরি আমাদের লাইভে সংযুক্ত হতে পারবেন। এছাড়াও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো গর্ভকালীন ডায়াবেটিস। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন। আমরা তারই সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন ডায়াবেটিস, ডায়াবেটিস বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার উপরে গর্ভকালীন পিরিয়ডটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল, আমরা সবাই জানি। শুরুতে আমি যে বিষয়টি জানতে চাই যে এই গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের ডায়াবেটিস কেন হয়ে থাকে, তার পিছনে কারণ কি? গর্ভকালীন ডায়াবেটিসটা আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে যদি সহজ করে বলি জেস্টেশনাল ডায়াবেটিস, যেটাকে আমরা বলি সবচেয়ে বেশি, যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। গর্ভকালীন জনিত ওই সময়ে কিছু কারণে ডায়াবেটিসটা তৈরি হয়। সাধারণত কিছু রিস্ক ফ্যাক্টর যাদের থাকে, যাদের বয়স যেমন ধরেন 25-এর বেশি, একটু ওবেসিটি আছে, ওভারওয়েট আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, আগে কোনো গর্ভকালীন কোনো জটিলতা আছে, অথবা পিসিও নামে একটা সিনড্রোমিক আছে, হরমোন সিনড্রোম, সে ধরনের যাদের থাকে, তারপরে ফ্যামিলিতে অথবা নিজের হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, এই ধরনের কিছু মেটাবলিক কন্ডিশন যাদের থাকে, তাদের একটা ঝুঁকি থাকে যে গর্ভকালীন সময়ে যে আমাদের প্লাসেন্টাতে যে হরমোন তৈরি হয়, এক্সট্রা যে হরমোনটা তৈরি হয়, সেটা আসলে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়, কিন্তু নর্মাল যাদের রিস্ক ফ্যাক্টর নাই তারা সেটা কিন্তু কম্পেনসেট করে ফেলে, হ্যাঁ, ব্যালেন্স করে ফেলে, তাদের প্যানক্রিয়াস সেটা ব্যালেন্স করে ফেলে। যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তাদের প্যানক্রিয়াসে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে বিষয়টা পেরিফেরালি এবং হরমোন যে তৈরিটা হচ্ছে প্লাসেন্টা থেকে, জরায়ু থেকে, সেটা ব্যালেন্সটা মেনটেন করতে পারে না, ফলে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। এটা হচ্ছে গর্ভকালীন সময় যে গর্ভজনিত কারণে যে ডায়াবেটিসটা হয়, সেটা হচ্ছে কারণ। আরেকটা কারণ, সেটা আমি একটু বলে রাখি, যেটা আমরা কম আলোচনা করি বা একটু কম গুরুত্ব দেই, সেটা হচ্ছে কি পূর্ব থেকে ডায়াবেটিস আছে তারাও কিন্তু গর্ভকালীন সময় ডায়াবেটিস নিয়ে প্রবেশ করছে, সেটাও কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস, সেটাকে আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। সো এই ব্রডলি দুইটা ভাগে আমরা একটু ভাগ করে নিতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে দুটি ধরনের কথা। একটি হচ্ছে যারা পূর্ববর্তী ডায়াবেটিসে আক্রান্ত তারা গর্ভকালীন সময় ডায়াবেটিস হতে পারে, এবং আরেকটি বিষয় বলছিলেন যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা দীর্ঘকালীন সময় বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো সমস্যায় ভুগছে, ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা হতে পারে গর্ভকালীন সময়। এই বিষয়টা বলছিলেন। এক্ষেত্রে যদি আমরা লক্ষণের কথা চিন্তা করি, নর্মালি তো আমরা জানি ডায়াবেটিস রোগীদের বিভিন্ন রকমের লক্ষণগুলো প্রকাশ পায়। এই যে গর্ভকালীন সময় কি একই রকম লক্ষণ নিয়ে রোগীরা আসে, না এক্ষেত্রে একটু উপসর্গজনিত কিছুটা পার্থক্য দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কোনো লক্ষণই থাকে না। গর্ভকালীন সময় যে গর্ভজনিত জেস্টেশনাল যে ডায়াবেটিসটা, এটা খুব মাইল্ড একটা হাইপারগ্লাইসিমিয়া, হ্যাঁ, কিন্তু এই মাইল্ড হাইপারগ্লাইসিমিয়া কিন্তু মার জন্য ক্ষতিকর, সন্তানের জন্য ক্ষতিকর, কিন্তু এটা আসলে স্ক্রিনিং না করলে ধরা পড়ে না। যাদের আগে থেকে ডায়াবেটিস তারা জানেন যে আমার ডায়াবেটিস আছে, তারা সেটা সেভাবে সেভাবে জেনেই প্রেগনেন্সিতে যাচ্ছেন, কিন্তু এই ধরনের ডায়াবেটিসটা আসলে স্ক্রিনিং এর উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না মার ক্ষেত্রে, কিন্তু কিছু কমপ্লিকেশন কিন্তু হিস্ট্রি থাকতে পারে অথবা ওই সময় ডেভেলপ করতে পারে, যেটা আমরা চাই না। যেমন ধরেন হঠাৎ করে কেউ আগে থেকে জানতো না, কিন্তু প্রেগনেন্ট হলেন, প্রেগনেন্সিটা লস করলেন, সেটা তো আমরা চাই না অবশ্যই।
যেটা হচ্ছে কমপ্লিকেশন। কিন্তু ওইভাবে বলার মতো যে একদম মুখ শুকিয়ে যাবে, ঘন ঘন প্রস্রাব হবে, শরীর শুকিয়ে যাবে, ক্ষুধা বেড়ে যাবে, হ্যাঁ, এরকম টিপিক্যাল কোনো সিমটম নিয়ে কিন্তু সাধারণত আসেন না। এখানে স্ক্রিনিং করাটা, জেনে নেওয়াটা এবং গুরুত্ব সহকারে যখন এন্টিনেটাল চেক আপ বলি আমরা, যখন গর্ভ অবস্থার ধরা পড়ার পরে তারপর চেক আপ গুলো হয়, তখন স্ক্রিনিং করাটা জরুরি। তো এই যে যেহেতু লক্ষণগুলো আসে না, স্ক্রিনিং এর উপরে আমাদের জোর দিতে হয় বেশি। ধন্যবাদ। আচ্ছা, যেহেতু লক্ষণগুলো ধরা পড়ছে না, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা হয়তো বা সচেতন থাকছে, সতর্ক থাকছে, কিন্তু যারা জানেই না আসলে এই রোগে আক্রান্ত হচ্ছেন, স্ক্রিনিং এর গুরুত্ব আপনি বলছিলেন, সেক্ষেত্রে সেই সকল রোগীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে? এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে এখন প্রি কনসেপশন কেয়ার অর্থাৎ গর্ভ পূর্ববর্তী যে সেবা, এটার জন্য এটা খুব গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার আগে যারা রিপ্রোডাক্টিভ এজে আছেন, যে বয়সটা আমরা চিন্তা করি যে সে প্রেগনেন্ট হতে পারে, প্রসপেক্টিভ কাপল যারা, ইভেন সেখান পর্যন্ত কিন্তু এখন আমাদের এই মেসেজ বা কেয়ার গুলো পৌঁছে গেছে। আমরা আগে থেকেই বলছি যে ওজন কমিয়ে রাখুন, হাইপারটেনশন আছে কিনা, ডিসলিপিডেমিয়া আছে কিনা, সামান্য অল্প মাত্রা যে ডায়াবেটিস যেটা আমরা বলে প্রি ডায়াবেটিস আছে কিনা, আইএফজি আইজিটি এগুলো আছে কিনা, পিসিও আছে কিনা, এই রিস্ক ফ্যাক্টরগুলো আগে থেকে যাচাই বাছাই করতে হবে। যাদের এগুলো থাকবে তাদেরকে আমরা যেটা বলি যে কনসিভ করার সঙ্গে সঙ্গে যখন ধরা পড়লো সে প্রেগনেন্ট, তার রিপোর্টে আসলো, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার যেটা আমরা ইউজুয়ালি ধরি, তাদের সেই মুহূর্তে ডায়াবেটিসটা চেক করে নিতে হবে যে আমার জেস্টেশনাল ডায়াবেটিসটা হলো কিনা। যাদের রিস্ক ফ্যাক্টর নাই তাদেরকেও অ্যাটলিস্ট আমরা বলি 24 থেকে 28 সপ্তাহ গর্ভকালীন সময় ডায়াবেটিসটা চেক করে নিতে হবে। সো যদি আমার রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা প্রথম দিয়ে বলা দিয়ে আমি শুরু করেছি যে এই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিস হয়, যদি এগুলো আমার জানা থাকে, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসের মধ্যে যখনই আমি আমার গাইনোকোলজিস্টের কাছে যাব, তখনই এটা আমাদের চেক করে নিতে হবে যে আমার ডায়াবেটিসটা হলো কিনা। যদি নেগেটিভ হয় 24 থেকে 28 সপ্তাহে আবারও করব। সো এই প্রোটোকলটা যদি আমরা ফলো করি, তাহলে খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যেই এবং খুব দ্রুত কিন্তু যে যাদের এই ধরনের ডায়াবেটিস ডেভেলপ করছে আমরা পিক আপ করতে পারবো এবং ট্রিট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু এরই মধ্যে আমরা পেয়ে গেলাম যে যেই সকল রোগীরা আসলে এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তারা প্রথম ট্রাইমেস্টারে স্ক্রিনিং করে নেবেন এন্টিনেটাল কেয়ারে যখন আসছে, এবং যদি সেক্ষেত্রে কোনো সাইন সিমটম পরিলক্ষিত না হয়, সেক্ষেত্রে 24 থেকে 28 সপ্তাহে আবারও তারা স্ক্রিনিংটি করে নেবে, তাহলে তারা নিশ্চিত থাকতে পারবে যে তাদের আসলে গর্ভকালীন ডায়াবেটিসে তারা আক্রান্ত হয়েছেন কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং যদি প্রথম ট্রাইমেস্টারে নেগেটিভ হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে টেস্ট করবে। এমনকি এমনও বলা হয় যাদের পারসিস্টেন্টলি আমরা ফলো করছি যে না রিস্ক ফ্যাক্টর তার আছে, তার হতে পারে, তাদেরকে আমরা 32 থেকে 34 সপ্তাহ কিন্তু আরেকবার চেক করতে পারি। সেটাও কিন্তু কোনো কোনো গাইডলাইনে আছে এবং ক্লিনিশিয়ান মনে করলে সেটা কিন্তু করতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবারই বলছি, স্ক্রিনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে জেস্টেশনাল ডায়াবেটিসকে খুঁজে বের করতে হবে। অন্য ডায়াবেটিস নিজেই বের হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, কিন্তু এই ডায়াবেটিসটা প্রকাশিত হবে না, তাকে খুঁজতে হবে। আচ্ছা, মানে স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস যখন আমরা নির্ণয় করবো, সেক্ষেত্রে স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, সেই বিষয়টি হলো যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে। আমরা তো নর্মালি ডায়াবেটিসে জানি যে র্যান্ডম ব্লাড সুগার দেখা হয়ে থাকে, এবং এখন যেটা হচ্ছে ওজিটিটি করা হচ্ছে। গর্ভকালীন সময় যখন ডায়াবেটিসটি ধরা পড়ছে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি একই ধরনের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হচ্ছে, না এক্ষেত্রে একটু তারতম্য আছে পরীক্ষার ক্ষেত্রে, ইনভেস্টিগেশন? এটা নিয়ে বিভিন্ন সোসাইটির বিভিন্ন মতভেদ আছে, তবে গ্লোবালি এখন সবচেয়ে যেটা জনপ্রিয়, যেটা যেটা পক্ষে সবার মতামত, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা ওজিটিটি করেই গর্ভকালীন ডায়াবেটিসটা নির্ণয় করব। তবে প্রসেসটা হচ্ছে যে একই রকম। আমরা 75 গ্রাম গ্লুকোজে দেই, একটা ফাস্টিং স্যাম্পল নিই, তারপরে একটু পার্থক্যটা হচ্ছে যেখানে আমরা 1 ঘন্টা পর একটা স্যাম্পল নিই। সাধারণত ওজিটিটি করার সময় আমরা 2 ঘন্টা পর একটা স্যাম্পল, খালি পেটে একটা নিই আর 2 ঘন্টা পরে নিই 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে। কিন্তু গর্ভকালীন ক্ষেত্রে আমরা 3টা স্যাম্পল নিই, সেটা উল্লেখ করে দিতে হয় পরীক্ষা নিরীক্ষার সময়। আমরা খালি পেটে একটা সুগার চেক করব, দেন আমরা 75 গ্রাম গ্লুকোজ দিয়ে খাওয়ানোর পরে তার 1 ঘন্টা পরে একটা স্যাম্পল চেক করব ব্লাড গ্লুকোজ, এবং তারও 1 ঘন্টা পরে। টোটাল হচ্ছে 3টা স্যাম্পল নেব। এই 3টা স্যাম্পলে যে কোনো একটা ভ্যালু যদি ডায়াগনস্টিক হয়, তাহলে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। সো দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড গ্লোবালি। HbA1c সাধারণত আমরা করি না, তবে কেউ যদি হাই রিস্ক ফ্যাক্টরে থাকে
তাদেরকে আমরা অনেক সময় ফার্স্ট ট্রাইমেস্টারে HbA1c করেও দেখতে পারি যে ওভার ডায়াবেটিস আছে কিনা। অর্থাৎ ডায়াবেটিস যখন একটু বেশি মাত্রায় থাকে তখন তাকে আমরা আবার জেস্টেশনাল ডায়াবেটিস বলি না, ওভার ডায়াবেটিস বলে ফেলি, যদিও সেটা গর্ভকালীন সময় প্রথম ধরা পড়লো, সেটা আবার HbA1c করলে ধরা পড়ে যায়। সো যাদের একটু রিস্ক ফ্যাক্টর হাই, একটু আগে আমরা চেক আপ করছি, ধারণা করছি যে তাদের ওভার ডায়াবেটিস থাকতে পারে, তাদের ক্ষেত্রে আমরা HbA1c ফার্স্ট সেমিস্টারে করতে পারি। সো ওভারঅল গোল্ড স্ট্যান্ডার্ড ইজ OGTT উইথ 75 গ্রাম গ্লুকোজ এবং 3 স্যাম্পল। আচ্ছা, গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যেই আমরা ওজিটিটি, এক্ষেত্রেও আসলে ওজিটিটি করেই রোগ নির্ণয়টা করা হচ্ছে। এক্স্যাক্টলি। আমরা আমরা বিগত পর্বেও আপনার সাথে যখন আমরা সংযুক্ত হয়েছি ডায়াবেটিসের ক্ষেত্রে, যখন আমরা চিকিৎসা পদ্ধতির কথা জানছিলাম, তখনই আপনি বলছিলেন 3টি ডির কথা। একটি হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ওষুধপত্রের কথা পরে প্রসঙ্গে টানবো। প্রথমে আমি যে বিষয়টি জানতে চাই যে গর্ভকালীন সময়ে যখন আমরা ডায়েট অর্থাৎ খাদ্য তালিকার কথা চিন্তা করে থাকি, গর্ভকালীন সময় খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত যে সকল মায়েরা ডায়াবেটিস আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে? এখানে প্রথমটাই হচ্ছে যে একটা বিএমআইটা মাথায় রাখতে হবে, যে প্রেগনেন্ট হচ্ছেন তার বিএমআইটা কিরকম। তো অ্যাজ এ হোল এটা একটু যেটা বলি, যেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, তো 9 মাসের একটা বিষয়। প্রতিটা ট্রাইমেস্টারে কিন্তু এক ধরনের থাকবে না, ডায়েটটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে একরকম, থার্ড ট্রাইমেস্টারে আরেক ধরনের। কারণ হচ্ছে এখানে ওয়েট গেইনের বিষয় আছে, বাচ্চার গ্রোথের একটা বিষয় আছে, সো মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টের একটা ব্যালেন্সের বিষয় আছে। সো এইটা অন্য ডায়াবেটিসের রোগীদের যেভাবে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ক্যালোরি ডায়েট দিয়ে দিই, যে লাইক 1800 ক্যালোরি 2000 ক্যালোরি আপনি খাবেন, এটা কিন্তু সেরকম হবে না। তা এটা সিঙ্গেল প্রেগনেন্সি নাকি এটা টুইন প্রেগনেন্সি, তার উপরে কিন্তু নির্ভর করবে। সো এক্ষেত্রে আমরা সরাসরি যেটা বলি যে অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদ, নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে হবে এবং নিয়ে তার ডায়েটটাকে নির্ধারণ করতে হবে এবং চেঞ্জ করতে হবে। কিন্তু চেঞ্জ হবে কিন্তু, কারণ ফার্স্ট ট্রাইমেস্টার এক ধরনের ওয়েট থাকবে, সেকেন্ড ট্রাইমেস্টার আরেক ধরনের ওয়েট সে তাকে অ্যাচিভ করতে হবে, থার্ড ট্রাইমেস্টার আরেক ধরনের ওয়েট অ্যাচিভ করতে হবে। অ্যাজ এ হোল আমরা যদি মিড পয়েন্টে চিন্তা করি যে মোটামুটি বিএমআই ভালো, তাহলে তার 30 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট হিসাবে তাকে একটা ডায়েট চার্ট করে দিতে হবে ফর ফার্স্ট ট্রাইমেস্টার এবং ফার্স্ট পার্ট অফ দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। এরপরে কিন্তু বাড়বে, আলটিমেটলি 35 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট অথবা আপ টু 38 পর্যন্ত আমরা কিন্তু তার ডায়েট অ্যালোকেশন বাড়াবো। এটা সিঙ্গেল প্রেগনেন্সি কথা বলছি। যদি ওভারওয়েট হয়ে থাকে, ব্লাড সুগার বেশি আনকন্ট্রোল থাকে, তখন আমরা একটু ডায়েট রেস্ট্রিকশন করতে পারি। তাছাড়া এভাবেই করতে হবে ক্যালোরি রিকোয়ারমেন্টটা। আর অন্যান্য যে খাবারের যে প্রিন্সিপাল গুলো, অর্থাৎ যে আমাদের সুগার, মনোস্যাকারাইড, এগুলো অ্যাভয়েড করতে হবে, কিছুটা ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে, এইটা ইন জেনারেল অ্যাপ্লিকেবল হবে, এইটার কোনো পারতম্য হবে না। জাস্ট আমি গুরুত্ব দিচ্ছি ক্যালোরিটা কিন্তু চেঞ্জেবল। হ্যাঁ, যে ক্যালোরি আমরা দিয়ে দিব সেটা কিন্তু থাকবে না, সেটা ট্রাইমেস্টার ওয়াইজ চেঞ্জ করে ফেলতে হবে। সো প্রতিটা ট্রাইমেস্টারে যখন ফলো আপ, তো আমরা ফলো আপ তো আলাদা প্রোটোকল আছে, কিন্তু 3টা ফলো আপ কিন্তু রাখতে হবে নিউট্রিশনিস্টের সাথে। পুষ্টিবিদরা 3টা ট্রাইমেস্টারের জন্য আলাদা করে ক্যালোরি রিকোয়ারমেন্টটা করে দিবে। সো এটাই হচ্ছে ডায়েটের বিষয়টা। আচ্ছা, মানে যখন খাদ্য তালিকাটা তারা করবে সেক্ষেত্রে পুষ্টিবিদের শরণাপন্ন হতে হবে। এবং শুরুতে আপনি যে ক্যালোরির কথা বলছেন 30 কিলো ক্যালোরি পার বডি ওয়েট হিসাব করে একটা ক্যালোরি দেওয়া হয়ে থাকে, কিন্তু এই ক্যালোরিটা আসলে পুরো ট্রাইমেস্টার একই রকম থাকবে না, ট্রাইমেস্টার অনুযায়ী এটা পরিবর্তন হবে, এই খাদ্য তালিকাটা চেঞ্জ করে নিতে হবে। এক্স্যাক্টলি চেঞ্জ করে। আচ্ছা, এই যে আমি পরবর্তী দিতে যাচ্ছি সেটি হচ্ছে ডিসিপ্লিন, বা আমরা যেটাকে বলি ব্যায়ামের প্রয়োজনীয়তা বা হাঁটার গুরুত্ব। গর্ভকালীন সময়ে যখন মায়েরা ডায়াবেটিস আক্রান্ত হয়, সেক্ষেত্রে একটি প্রসঙ্গ কিন্তু তারা বারবার উঠে, আমি হাঁটবো কিভাবে, আমার ব্যায়াম কিভাবে করব। এক্ষেত্রে আসলে ব্যায়ামটা তারা কিভাবে করবে বা হাঁটার নিয়মটা কেমন থাকবে তাদের ক্ষেত্রে? সহজ প্রিন্সিপাল হচ্ছে পেটের চাপ পড়ে এমন কোনো ব্যায়াম করা যাবে না, যে কোনো ট্রাইমেস্টারে হোক, যে কোনো রিস্ক অবস্থায় থাকুক না কেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি গাইনোকোলজিস্টরা কিছু স্পেশাল কেসে কিছু রেস্ট্রিকশন দিয়ে থাকেন, বেড রেস্টে থাকবেন বা হাঁটবেন না, কারণ কিছু থ্রেটেন্ড অ্যাবর্শন কেস থাকে, কিছু ক্ষেত্রে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি থাকে। এইসব ক্ষেত্রে অনেক সময় গাইনোকোলজিস্টরা বা বিভিন্ন প্রয়োজন মনে করে ওনারা কিন্তু অনেক সময় বেড রেস্ট দিয়ে থাকেন বা রেস্ট দিয়ে থাকেন। এইসব ক্ষেত্রে কথা বলছি না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই গাইনোকোলজিস্ট যেটা পরামর্শ দিয়েছে সেটা আমাদের ফলো করতে হবে।
অন্যান্য ক্ষেত্রে কিন্তু নর্মালি যে আমরা বলি লো ইন্টেন্সিটি বা মডারেট ইন্টেন্সিটি ওয়ার্ক, যেটা সে করে অভ্যস্ত বা করতে পারে, সেটা সে মেনটেন করতে পারবে, সেখানে কোনো রেস্ট্রিকশন নাই। এখন ঠিক তার হার্ট লাং ক্যাপাসিটি, তার স্ট্যামিনা সবকিছুর উপরে, সো মুভমেন্টে কোনো রেস্ট্রিকশন নাই। আমরা অ্যানারোবিক এক্সারসাইজ করতে বলছি না, মানে মাসেল পুল, স্ট্রেচিং এই জাতীয় এক্সারসাইজ করতে বলছি না। নর্মাল ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক, যে হাঁটা চলা, এটা সে করতে পারবে, যদি না তার রেস্ট্রিকশন থাকে ফ্রম দ্য গাইনোকোলজিস্ট। আরেকটা পপুলার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বলি চেয়ার এক্সারসাইজ ওর আর্ম এক্সারসাইজ। যে আমি বসে আছি, এখানে আমার হাতের কিছু মুভমেন্ট পসিবল, আমার সামনে পিছিয়ে, যে উপরে নিচে, আমার ঘাড়ে কিছু মুভমেন্ট পসিবল, এটাকে বলে চেয়ার এক্সারসাইজ। এখানে আপনার পেটে কোনো চাপ পড়ছে না। সো যাদের একটু রেস্ট্রিকশন আছে বা যারা পারছেন না বা বাইরে যে কোনো কারণে যেতে পারছেন না, তারা কিন্তু চেয়ারে বসে হাতের যে মুভমেন্ট, শোল্ডারের যে মুভমেন্ট এবং ঘাড়ের যে মুভমেন্ট, আপার ট্রাঙ্কের যে মুভমেন্টগুলো, এটার যে মুভমেন্টগুলো আমাদের হাতের যে পসিবল, সেই ব্যায়ামগুলো সে করতে পারবে। প্রেফারেবলি 30 মিনিটই করবে, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ভাগে ভাগে করতে পারে। ধরেন সকালে 10 মিনিট, দুপুরে 20 মিনিট, রাতে 20, সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট, ভাগ ভাগ করে স্প্লিট করে প্রতিবার খাবারের পর একটু বিশ্রাম নিয়ে যদি ব্যায়াম করে আরো বেশি কার্যকরী। সো ব্যায়াম চলবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলবে, বাট পেটের উপর চাপ পড়বে না বা তার প্রেগনেন্সির জন্য কোনো থ্রেটেনিং হবে না, সেভাবে করতে হবে। আচ্ছা, মানে এক্ষেত্রে তার হচ্ছে হাঁটা চলা রেস্ট্রিকশন থাকবে না, সে হাঁটা চলা করতে পারবে, কিন্তু আমরা যেটাকে বলি এক্সেস যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো অবশ্যই তারা পরিহার করবে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেনাস এক্সারসাইজ, অ্যানারোবিক এক্সারসাইজগুলো অ্যাভয়েড করবে, বা অ্যাভয়েড করবে। অ্যাবডোমেনে চাপ পড়ে এক্সারসাইজগুলো অ্যাভয়েড করবে। আচ্ছা, স্যার, অলরেডি আমাদের সাথে কয়েকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আমি কয়েকজন দর্শকের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসছি। একজন দর্শক প্রশ্ন করেছেন, দর্শকের নাম হচ্ছে জাহিদ কাদির। তিনি বলেছেন স্যারের কাছে জানতে চাই, যদি পেশেন্টের গ্লুকোজ 12 থেকে 15-র মধ্যে থাকে, তাদের জন্য মেডিসিন অর ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করা বেটার, আর গর্ভকালীন ডায়াবেটিসে কি মেডিসিন ছাড়া কন্ট্রোল সম্ভব কিনা? ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। আমাদের অতিথি আজকে আপনার পরামর্শ দিবেন এবং আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। যেহেতু আমরা আজকে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে বলছি, আমি ব্লাড সুগার যে লেভেলটা উনি বলেছেন 12 থেকে 15, এটাকে আমি গর্ভকালীন হিসাবেই কিন্তু অ্যান্সার দিতেছি। ব্লাড সুগার যদি, আমি জানি না ফাস্টিং বলেছেন অথবা পোস্ট মিল বলেছেন, সেটা উল্লেখ করেন নাই। তো যেটাই হোক না কেন, যে ভ্যালুটা উনি বলেছেন, এটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের একটু বেশি। এটাকে আমরা বলি ওভার ডায়াবেটিস। এটা যদি ফাস্টিং হয়ে থাকে তাহলে তো বটেই, আর যদি পোস্ট মিলও হয়ে থাকে খাবারের পর, তাহলে সেটা ওভার ডায়াবেটিস। ওভার ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন, ইনসুলিন এবং ইনসুলিন, এবং প্রথম থেকে শুরু করতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস বা গর্ভজনিত ডায়াবেটিস, অর্থাৎ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস, যেটাই হোক না কেন, আমাদের লাইফস্টাইল থাকবে, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, যে ডায়েটের বিষয়টা, আমাদের এক্সারসাইজের বিষয়টা। জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় 1 সপ্তাহ ওয়েট করতে পারি, যাদের ব্লাড সুগার, কারণ বলেছি যে জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে একটু হালকা মাত্রার সুগার, বেশি বেশি হয় না, সেটা আমরা 1 সপ্তাহ ওয়েট করতে পারি। আমরা বলি মেডিকেল নিউট্রিশন থেরাপি। যদি কাজ হয় তো ভালো, তা না হলে পরের সপ্তাহ থেকে আমাদেরকে ইনসুলিন শুরু করে দিতে হবে। আর যদি এই ধরনের ওভার ডায়াবেটিস হয়, তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডায়াগনোসিস তাকে ইনসুলিন শুরু করে দিতে হবে। গর্ভকালীন সময়ে আমরা একটা কন্ডিশন ছাড়া আর কোথাও ওরাল ড্রাগ, তাও একটা ড্রাগ ছাড়া কোথাও কোনো ড্রাগের রেকমেন্ডেশন নাই, সেটা ইনসুলিন দিয়ে, এবং প্রেগনেন্সি ক্যাটাগরিতে কিন্তু ক্যাটাগরি যেটা অ্যাপ্রুভ, সেই ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। সো প্রেগনেন্সিতে চিকিৎসা হচ্ছে ডায়েট, অবশ্যই ডিসিপ্লিন, এবং থার্ড হচ্ছে ইনসুলিন, এবং সেই ইনসুলিনটা হচ্ছে প্রেগনেন্সি অ্যাপ্রুভড ইনসুলিন। থ্যাংক ইউ। আশা করি আমাদের দর্শক জাহিদ, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিল যে কিভাবে ডায়াবেটিসটা আসলে গর্ভকালীন সময় নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি একজন দর্শকের কাছ থেকে প্রশ্ন নিয়ে এসেছি। দর্শকের নাম হচ্ছে মিজানুর রহমান বাদল। তিনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, গর্ভকালীন সময় কি সবারই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে কিনা? ধন্যবাদ দর্শক, আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি, কিন্তু তারপরও আপনি যেহেতু আমাদেরকে প্রশ্নটি করেছেন, আমাদের স্যার আবারও আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এটা প্রথমেই বলে ফেলেছি শুরুতেই, যে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে না, সব প্রেগনেন্সি তো আর ডায়াবেটিস হবে না, রিস্ক ফ্যাক্টর থাকে। আমি আবারও রিপিট করছি, বয়স যদি চিন্তা করি, যাদের বয়স 25-এর বেশি, যারা একটু ওভারওয়েট বা ওবেসিটি আছে, বা আগের থেকে যাদের হালকা মাত্রার প্রি ডায়াবেটিস আছে, যেমন আইজিটি, আইএফজি বলি, বা প্রিভিয়াস তার প্রেগনেন্সি, গর্ভকালীন কোনো জটিলতা ছিল, হয়তো তার ঘন ঘন প্রেগনেন্সি লস হচ্ছে, বা বাচ্চা হচ্ছে না, অথবা
বড় সাইজের বাচ্চা হচ্ছে ডেলিভারি হলো, বা ছোট সাইজের বাচ্চা হচ্ছে, অথবা তার প্রেগনেন্সি লস করেছেন, যাদের হাইপারটেনশন আছে, কোলেস্টেরল আছে, পিসিও নামে একটা হরমোনগত রোগ, সেই রোগগুলো আছে, তাদের একটু ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে ফার্স্ট ডিগ্রিতে, তাদের ডায়াবেটিস এই গর্ভকালীন সময় হওয়ার প্রবণতা থাকে। ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে অনেক দর্শক সংযুক্ত হয়েছেন, অধিকাংশ দর্শকই স্যার আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন। আমি আরেকজন দর্শকের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসছি। দর্শকের নাম হচ্ছে শফিকুজ্জামান। তিনি বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার গর্ভকালীন সময় ডায়াবেটিসের চিকিৎসায় কোনটি গ্রহণ করা উত্তম, ইনসুলিন নাকি ওরাল ট্যাবলেট? ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রশ্নে কিন্তু এর উত্তর অলরেডি স্যার দিয়ে দিয়েছেন। তারপরও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনাদেরকে আবারও আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছেন আমাদের আজকের অতিথি। একটা ক্ষেত্রে যেমন পিসিও কথা বলছিলাম, বারবার আমরা কথা আলোচনায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা আমরা বলি, পিসিও বলে সংক্ষেপে, সেখানে আমরা অনেক সময় মেটফর্মিনটা দিয়ে থাকি। যারা পিসিও জন্য মেটফর্মিন পাচ্ছেন এবং সে অবস্থায় তারা কনসিভ করেছেন, তারা ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত মেটফর্মিন নামক ওষুধটা রাখতে পারেন, অথবা যতক্ষণ না জিডিএমটা প্রেগনেন্সিটা ডায়াগনোসিস হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই মেটফর্মিনটা রাখতে পারেন। অর্থাৎ ম্যাক্সিমাম ফার্স্ট ট্রাইমেস্টারের পর্যন্ত আমরা রিকমেন্ড করি, যদি আগের থেকে সে মেটফর্মিন পেয়ে থাকে সেটা ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত সে কন্টিনিউ করতে পারে। আর যাদের প্রথম থেকে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, তারা অনেক সময় বিভিন্ন ওষুধ পেয়ে থাকে অথবা ইনসুলিন পেয়ে থাকে, প্রেগনেন্ট হওয়ার অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগে, মানে প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড, এটা প্ল্যান যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগে সমস্ত ওরাল ড্রাগ ডিসকন্টিনিউ করে পুরোপুরি ইনসুলিন রেজিমেনে এসে ব্লাড সুগারকে কন্ট্রোল রেখে তাকে কনসিভ করতে হবে। আমি বলছি কনসিভ করতে হবে। কনসিভ করার প্ল্যান করব, সাপোজ আমি কনসিভ করার প্ল্যান করছি, মানে আজকের থেকে আমার মেডিসিন চেঞ্জ করলে হবে না। আমি প্ল্যান করার 6 সপ্তাহ সময় দিতে হবে, তারপরে মেডিসিন গুলো ওয়াশ আউট হবে, এরপরে আমি চিন্তা করবো যে হ্যাঁ এরপরে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পরে আমি কনসিভের জন্য ট্রাই করব। সো ইনসুলিনে চলে আসতে হবে। আর যখন গর্ভজনিত কারণে ডায়াবেটিস হবে, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস, তখন ট্রিটমেন্টটা আমরা ইনসুলিন দিয়ে করে থাকি। সর্বক্ষেত্রেই আসলে ইনসুলিন দিয়েই এই গর্ভকালীন সময়ে ডায়াবেটিসটা চিকিৎসা করতে হবে। এখানে আমরা ওষুধের উপর নির্ভর করব না, কারণ ওষুধের অ্যাপ্রুভাল নেই, এটা সেফটি ইস্যু আছে। এই সেফটি ইস্যুটা হচ্ছে বাচ্চার জন্য, যে বেবিটা কনসিভ করেছেন তার সেফটি প্রোফাইলের জন্য আমরা ওষুধটা দেই না। ধন্যবাদ। আশা করি দর্শক শফিকুজ্জামান যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন। এক্ষেত্রে তাহলে বারবার যেটি উঠে এসেছে, গর্ভকালীন সময়ে একমাত্র ওষুধ হচ্ছে ইনসুলিন। শুধুমাত্র পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি যে সকল রোগীদের থাকবে তাদের ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টারে মেটফর্মিন ইউজ করা যাবে, কিন্তু পরবর্তীতে অবশ্যই তাকে ইনসুলিনে সুইচ করতে হবে যদি আগে থেকে মেটফর্মিন পেয়ে থাকে। মানে একমাত্র ওষুধ হচ্ছে ইনসুলিন গর্ভকালীন সময়। এক্ষেত্রে আচ্ছা, এই যে আমরা যে কথা বলছিলাম ওষুধের বিষয়ে চলে আসলো, অনেক সময় তো গর্ভকালীন সময় যখন একটা গর্ভবতী মা ধরা পড়ে যে তার ডায়াবেটিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মাথায় একটি শঙ্কা বা একটি চিন্তা কিন্তু উঠে আসে যে তার বাচ্চা কতটা ঝুঁকিগ্রস্ত। এই যে গর্ভকালীন সময়ে যে সকল মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চাদের আসলে কতটা ঝুঁকিতে থাকছে, ঝুঁকির সম্ভাবনা কতটা থাকে? হ্যাঁ, ঝুঁকি তো আছেই, সেজন্যই তো আমরা চিকিৎসা করি। আমরা যেমন কিছু ঝুঁকি আছে গর্ভকালীন ঝুঁকি, আর কিছু আছে দীর্ঘমেয়াদী ঝুঁকি। সেজন্য আমরা প্রেগনেন্সির সময় কিন্তু ব্লাড গ্লুকোজটা খুব টাইট কন্ট্রোলে রাখি। অন্যদের জন্য যেরকম আমরা বলি যে খালি পেটে 4.4 থেকে 7.2 এবং পোস্ট মিল বিলো 10 থাকলেই হবে, কিন্তু গর্ভকালীন টার্গেট কিন্তু অনেক রেস্ট্রিক্টেড। হ্যাঁ, ফাস্টিং অবস্থায় আমরা বলি যে 5.3 বা তার নিচে থাকবে, খাওয়ার 1 ঘন্টা পরে 7.8 বা তার নিচে থাকবে, এবং খাওয়ার 2 ঘন্টা পরে সুগার 6.7 বা তার নিচে থাকবে। অর্থাৎ খুব স্ট্রিক্ট কন্ট্রোল। কেন? কারণ হচ্ছে যে এক একটা ট্রাইমেস্টারে বাচ্চার উপর এক একটা ক্ষতিকারক প্রভাব আসতে পারে। প্রথম দিকে যদি আমার হাইপারগ্লাইসিমিয়া থাকে, ব্লাড গ্লুকোজ বেশি থাকে, বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে, ব্রেন, হার্ট, কিডনি সবকিছুই, নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হতে পারে। আবার মিডল বা এবং লাস্ট ট্রাইমেস্টারে যদি ব্লাড সুগার বেশি থাকে,
বাচ্চার অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা পলিহাইড্রোমিনাসের জন্য বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষের দিকে যদি বাচ্চার মার সুগার হাই থাকে, বাচ্চার সাইজ বড় হয়ে যেতে পারে, ম্যাক্রোসোমিয়া বলি, তখন প্রসবজনিত জটিলতা সৃষ্টি হতে পারে, বা এই জটিলতার জন্য বাচ্চার অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরেও বাচ্চার সুগার কমে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, বিলিরুবিন বেড়ে যাওয়া, হিমোগ্লোবিন বেড়ে যাওয়া, নানা রকম জটিলতা হতে পারে। এটা হচ্ছে গর্ভকালীন সময়ে যে বাচ্চার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, যে মায়ের হাই ব্লাড সুগারের জন্য। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা হয়তো উনি কোশ্চেন করছিলেন, যে আমি যেটা বুঝতে পেরেছি, হয়তো জানতে চাচ্ছেন যে পরবর্তীতে বাচ্চার ডায়াবেটিস হতে পারে কিনা। ইয়েস, যারা গর্ভকালীন যাদের মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, পরবর্তীতে তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা একটু বেশি, বলা হয় 2 থেকে 3 গুণ বেশি কম্পেয়ার টু নর্মাল মাদার। সো আবারও বলছি, প্রিকনসেপশন কেয়ার, অর্থাৎ যদি আমি প্রথমে মাকে ফিট করে ফেলি প্রেগনেন্ট হওয়ার আগে, রিপ্রোডাক্টিভ এজে, স্টার্টিং ফ্রম 15 ইয়ার্স অফ এজ, তখন যদি মাকে আমি ফিট করে ফেলি, মার রিস্ক ফ্যাক্টরগুলো আমি এলিমিনেট করি, যাতে তার ডায়াবেটিসটা যদি না হয়, জেস্টেশনাল ডায়াবেটিস, সে নিজেকেও শুধু ডায়াবেটিস থেকে রক্ষা করলো না, সে কিন্তু তার সন্তানকেও রক্ষা করলো। সো প্রিকনসেপশন কেয়ার, প্ল্যান্ড প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মাধ্যমে আমি বাচ্চাকে এই রিস্ক ফ্যাক্টরগুলো থেকে প্রিভেন্ট করতে পারবো, এর ফিউচার যেন বাচ্চা ডায়াবেটিস না হয় সেখান থেকে প্রিভেন্ট করতে পারবো। সো ইয়াস, রিস্ক আছে, এবং আমাদের এটা বোঝা উচিত। আমাদের ন্যাশনাল অ্যাওয়ারনেস প্রয়োজন, আমাদের এটা পলিসি মেকারদের মধ্যে অ্যাওয়ারনেস প্রয়োজন। এটা শুধুমাত্র একটা 9 মাসের ঘটনা না, এটা আসলে দীর্ঘমেয়াদী অনেক কিছু থেকে যায়। থ্যাংক ইউ। এক্ষেত্রে ঝুঁকি কমানো, সন্তানের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, এবং আরেকটি বিষয় স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে প্রি কনসেপশন কেয়ার। এই বিষয়গুলোর সার্বিকভাবে মূল কথা কিন্তু সচেতনতা। সচেতনতা বৃদ্ধি একমাত্র এই ঝুঁকিগুলো অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারে। এখানে আরেকটি প্রশ্ন আমি একটু করতে চাই, যে প্রথমে শুরুতে 2 ধরনের ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিসের কথা আপনি বলছিলেন। একটি হচ্ছে যারা আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত, আরেকটি হচ্ছে কিছু দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে গর্ভকালীন সময় হয়তোবা ডায়াবেটিসটা হতে পারে। এই যে জিডিএম, গ্যাস্ট্রেশনাল যে ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এই ধরনের মায়েদের যখন প্রথমবার এই ডায়াবেটিসটি ধরা পড়লো, পরবর্তীতে নিয়ন্ত্রণে আসলো, দ্বিতীয়বার যখন তারা আবারও গর্ভবতী হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা চিন্তা থাকে যে আমি কি আবার ডায়াবেটিসে আক্রান্ত হব কিনা। এই বিষয়টি আসলে কতটা যুক্তিসঙ্গত, মানে যৌক্তিক, এবং তাদের জন্য আসলে আপনার কি ধরনের পরামর্শ থাকবে? সমীক্ষায় দেখা গেছে যে যাদের একবার জেস্টেশনাল ডায়াবেটিস হয়, পরবর্তীতে তাদের 60%ই আবার জেস্টেশনাল ডায়াবেটিস হয়, এবং অর্থাৎ পরবর্তী প্রেগনেন্সির সময় তারা আবার এই জেস্টেশনাল ডায়াবেটিসে ভুগে থাকেন। মানে 100 জনের মধ্যে আবার 60% কিন্তু আবার সেম ঘটনা রিপিট করতে পারে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বলা হয় যে পরবর্তী 10 বছরের মধ্যে, অর্থাৎ একটা জেস্টেশনাল ডায়াবেটিস সে পার করলো, পরবর্তী 10 বছরের মধ্যে তার 50% চান্স থাকে তার পুরোপুরি ডায়াবেটিস হয়ে যাবে। সো জেস্টেশনাল ডায়াবেটিস কিন্তু পরবর্তী ডায়াবেটিসের দিকে টার্ন করতে পারে ফর 50% অফ ওমেন। 10 জন মা যদি গর্ভকালীন ডায়াবেটিসে ভুগে থাকেন, আমরা যদি ইন্টারভেনশন না নেই, স্ক্রিনিং না করি, এবং যদি তাদেরকে সাবধান না করি, সচেতন না হই, তাদের কিন্তু 50% তাদের পুরোপুরি ডায়াবেটিস হয়ে যাবে। সেজন্য আমরা যেটা করি, যে জেস্টেশনাল ডায়াবেটিস মানেই তো হচ্ছে যে আফটার ডেলিভারি সুগারটা নর্মাল হয়ে যায়। তো আমরা যেটা বলি, এখন আমাদের যে ন্যাশনাল পলিসি যেটা আমরা ইম্পোজ করছি, আমাদের যেমন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আছে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আছে, আমরা কিছু গাইডলাইন তৈরি করেছি, এবং প্রত্যেকটা গাইডলাইনের মধ্যে আমি টাস্ক ফোর্স মেম্বার হিসেবে কাজ করেছি। তো আমাদের সারফেস গাইডলাইন আছে, অর্থাৎ সাউথ এশিয়ান ফেডারেশন অফ এন্ডোক্রাইন সোসাইটি গাইডলাইন আছে, সেখানেও আমি কাজ করেছি। তো সবগুলোর অভিজ্ঞতা আমার আছে। আমাদের যে রিকমেন্ডেশন, সেটা হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস মানে ডেলিভারির 6 সপ্তাহ পরে মার আবার পুরোপুরি স্ক্রিনিং করা উচিত। স্ট্যান্ডার্ড 75 গ্রাম গ্লুকোজ দিয়ে যে আমরা ওজিটিটি করি, সেটা দিয়ে আবার ডায়াবেটিস স্ক্রিনিং করা উচিত। কেন 6 সপ্তাহ? রেঞ্জ 6 থেকে 12 সপ্তাহ, অনেক সময় 6 মাসে করলেও হয়, কিন্তু 6 সপ্তাহ কেন করি? 6 সপ্তাহের সময় বাচ্চার টিকা দেওয়ার জন্য মা কিন্তু সেন্টারে আসেন, অর্থাৎ একটা ল্যান্ডমার্ক কিন্তু তার মাথায় আছে যে 6 মাস 6 সপ্তাহ পরে কিন্তু বাচ্চা আমার টিকা দিতে হবে। সো বাচ্চার এই টিকা দেওয়া কিন্তু মারা বা তার বাবারা কিন্তু মিস করেন না।
কিন্তু তার ক্ষেত্রে বললে সে কিন্তু একটু গাফিলতি করতে পারে। সেজন্য আমরা ম্যাচ করার জন্য বলি যে 6 সপ্তাহ যখন আপনি বাচ্চার টিকা দিতে আসবেন সেই দিন আপনাকে একটা ওজিটি টেস্ট করতে হবে। যদি নেগেটিভ হয়, রিস্ক ফ্যাক্টর থাকে 1 বছর পরে আবার করে নিবে, অথবা রিস্ক ফ্যাক্টর না থাকলে 3 বছর পরে করে নিবে। সো স্ক্রিনিংটা চলতে থাকবে। একবার জেস্টেশনাল ডায়াবেটিস হওয়া মানে আফটার ডেলিভারি নর্মাল হয়ে গেলাম, প্রশান্তি নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, বরং আমাকে মাথায় রাখতে হবে আমি ঝুঁকির মধ্যে আছি, আমি পরবর্তীতেও আবার জেস্টেশনাল ডায়াবেটিস আসতে পারে, আমাকে স্ক্রিনিং গুলো করতে হবে। আমরা প্রোটোকলে লিখে দিই, প্রেসক্রিপশনে লিখে দিই 6 সপ্তাহ পরে আপনি আবার স্ক্রিনিংটা করে নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে যখনই একজন মা হচ্ছে গর্ভকালীন সময় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, তাদের গর্ভকালীন পিরিয়ডটি চলে যাওয়ার পরে 6 সপ্তাহ পরে আপনারা আবারও স্ক্রিনিং এর একটা পরামর্শ দিচ্ছেন এই ডায়াবেটিস পরবর্তী জিডিএমটি নিয়ন্ত্রণ করার জন্য। খুবই অসাধারণ একটি তথ্য আমরা পেলাম। আমি আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ পাচ্ছিলাম, কিন্তু আমাদের অনুষ্ঠান আজকের আয়োজনটি একদমই শেষের দিকে চলে এসেছে। শেষ করার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে এই গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে করণীয় কি, আপনি এবং আপনার সার্বিক কি পরামর্শ থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি চেষ্টা করেছি, যখন এই টপিকটা আমি সিলেক্ট করি, আমার একটা উদ্দেশ্য ছিল এই টপিকটা সিলেক্ট করার পেছনে কথা বলার জন্য, যেটা হচ্ছে যে কিছু মেসেজ দেওয়া। অন্যান্য ডায়াবেটিসের যেমন কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, জেস্টেশনাল ডায়াবেটিসের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, এবং আমি নিশ্চয়ই কিছু জিনিস বোঝাতে চেষ্টা করেছি, বারবার বলার চেষ্টা করেছি যে গর্ভকালীন ডায়াবেটিসটা শুধু 9 মাসের বিষয় না, ওই সময়ের বিষয় না, বা এটা কিন্তু আগে এবং পরে আছে। একটা প্রিকনসেপশন কেয়ার থাকবে এবং পোস্ট কনসেপশন ফলো আপ থাকবে। সো আমাদেরকে আসলে জেস্টেশনাল ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, কারণ সেটা শুধুমাত্র মাকে ক্ষতিগ্রস্ত করছে না, পরবর্তীতে এই সন্তানের কিন্তু এই ডিসগ্লাইসেমিয়া আবার ডেভেলপ করতে পারে, যার রিস্ক কিন্তু অন্যান্য প্রেগনেন্সি থেকে বেশি। এবং আমরা কিছু প্রতিরোধের সুযোগ আছে আমাদের। আমরা গর্ভকালীন ডায়াবেটিস চেষ্টা করলেই কিন্তু, যদি আগের থেকে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা এলিমিনেট করি, কমিয়ে ফেলি বা ট্রিট করি, গর্ভকালীন ডায়াবেটিসটা হবে না। সো দিস ইজ প্রিভেন্টেবল। এই প্রিকনসেপশন কেয়ারটা খুব জরুরি। আর আরেকটা মেসেজ আমি দিতে চাই, এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আর 2 নম্বর মেসেজটা হচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিস হয়ে গেলেই শেষ হয়ে গেল আফটার ডেলিভারি, কিন্তু শেষ কিন্তু হলো না। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আবারও ফিরে আসতে পারে পরবর্তী প্রেগনেন্সির সময়, এবং প্রেগনেন্সি ছাড়াও পরবর্তীতে আপনার কিন্তু পুরোপুরি ডায়াবেটিস হওয়ার রিস্ক আছে। সো আপনাকে কন্টিনিউয়াস সচেতন থাকতে হবে, স্ক্রিনিং করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, যাতে পরবর্তীতে ডিসগ্লাইসেমিয়া গুলো না হয়, এবং ডায়াবেটিস হওয়ার যে রিস্ক ফ্যাক্টর গুলো সেটাকে পরবর্তী সুযোগে কাজে লাগিয়ে কিন্তু সেটাকে কারেকশন করে নিতে হবে। তাহলেই আমরা একজন সুস্থ মা পাবো, সুস্থ সন্তান পাবো, সুস্থ জাতি পাবো। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সব চমৎকার তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আমাদের দর্শকরা আজকে আপনার এই তথ্য এবং পরামর্শ থেকে উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর নাজমুল কবির কুরেশি স্যার। তিনি কথা বলছিলেন গর্ভকালীন ডায়াবেটিস এই বিষয়ে সচেতনতার কথা বলছিলেন, প্রি কনসেপশন কেয়ারের কথা, পোস্ট কনসেপশন ফলো আপের কথা বলছিলেন, এবং এই সকল নিয়ম মেনে চললে ডায়াবেটিস গর্ভকালীন সময় নিয়ন্ত্রণ করা সম্ভব। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে রাজ টিভির আজকে স্বাস্থ্য বিষয়ক আয়োজন জীবন ছন্দের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.